আসলে লাইভের ব্যাপারটা আমার ঠিক জানা নেই, কোনোদিন আসেনি, আজকে প্রথম এসেছি, হয়তো আজকে শেষই এসেছি, প্রথম এবং শেষ। কারণ এটা করার জন্য যে কৌশলের দরকার, সেই কৌশলটা হয়তো আমার আয়ত্তের বাইরে, আমি বুঝতে পারছি না এখনও কতটুকু কী করতে পারবো। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে যে উৎসবের দিনের কথা, সে উৎসবের দিন আসলে কেন রবীন্দ্রনাথের জন্মোৎসবটাও আমরা উৎসবের দিন হিসেবে উদযাপন করব। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন নতুন নতুন যে গ্রুপ রয়েছেন ফেসবুকে, ভার্চুয়াল জগতে, তারা নিজের মতো করে রবীন্দ্রনাথকে স্মরণ করছেন, রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছেন, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য চমৎকারভাবে সেটা উপভোগ করেছি। কিন্তু যেভাবে নিঃশঙ্ক চিত্তে, কোনো রকম সংশয় ছাড়া উদযাপন করার কথা ছিল আজকের দিনটা, সেটা করতে পারছি না। মনের মধ্যে একটা বিষাদ কাজ করছে। সকালবেলা উঠেই, যেটা এই লকডাউনের জীবনে আমাদের নিত্যসঙ্গী, সেই খবরের পেজটা, খবরের পোর্টালটা যখন খুললাম, তখন দেখলাম যে গতকাল রাতে 17 জন ঘুমন্ত শ্রমজীবী মানুষের ওপর দিয়ে একটা মালগাড়ি চলে গেছে। কীভাবে কি বলবো বুঝে পাচ্ছি না। সেই অবস্থায় কতটা মানসিক শক্তি ধরা উচিত, ঠিক ততটা আমরা ধরতে পারছি কি না আমি জানি না। কবিগুরু বারবার এই শ্রমজীবীদের হয়ে কথা বলেছেন, আমরা জানি। বারবার সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন, আমরা জানি। তার সেই বাণীগুলো, তার সেই ভাবনাগুলো আমরা যদি নতুন করে স্মরণ করি, তবেই আমরা মনে করব যে আমরা রবীন্দ্রনাথকে যথাযোগ্যভাবে স্মরণ করতে পারছি। আজকের এই দিনে আমার আমি নিজের কথা খুব কম বলবো, খানিকটা হয়তো বলবো। আমরা প্রথম এখানে রবীন্দ্রনাথের কিছু লেখা পড়ব, দু একটি কবিতা পড়ব, কিছু প্রবন্ধের অংশ, চয়ন করা অংশ পড়ব, এবং তারপর আমাদের এই অঞ্চলের কিছু কিছু কবির, লেখকের নির্বাচিত কিছু লেখা আমরা পাঠ করব। সর্বপ্রথম আমরা কবিগুরুকে দিয়েই, তার লেখা দিয়েই আমরা শুরু করতে চাই। যেটা আমরা বলছিলাম যে তিনি আজকের এই দিনটাকে আমরা আমাদের মতো করে উৎসবের দিন হিসেবে কিভাবে পালন করব, সেটা আমরা তার মুখ থেকেই শুনি যে উৎসবের দিনটা আসলে কি। তিনি একটা প্রবন্ধ লিখেছেন, যে প্রবন্ধের নামই হচ্ছে উৎসবের দিন। সেখানে একটা জায়গায় লিখছেন, মানুষের উৎসব কবে? মানুষ যেদিন আপনার মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে স্মরণ করে, বিশেষভাবে উপলব্ধি করে, সেই দিন। যেদিন আমরা আপনাদিগকে প্রাত্যহিক প্রয়োজনের দ্বারা চালিত করি, সেদিন না। যেদিন আমরা আপনাদিগকে সাংসারিক সুখ দুঃখের দ্বারা ক্ষুব্ধ করি, সেদিন না। যেদিন প্রাকৃতিক নিয়ম পরম্পরার হস্তে আপনাদিগকে ক্রীড়া পুত্তলির মতো ক্ষুদ্র ও জড়ভাবে অনুভব করি, সেদিন আমাদের উৎসবের দিন নহে। সেদিন তো আমরা জড়ের মতো, উদ্ভিদের মতো, সাধারণ জন্তুর মতো। সেদিন তো আমরা আমাদের নিজের মধ্যে সর্বজয়ী মানব শক্তি উপলব্ধি করি না। সেদিন আমাদের আনন্দ কিসের? সেদিন আমরা গৃহে অবরুদ্ধ, সেদিন আমরা কর্মে ক্লিষ্ট, সেদিন আমরা উজ্জ্বলভাবে আপনাকে ভূষিত করি না।
সেদিন আমরা উদারভাবে কাহাকেও আহ্বান করি না। সেদিন আমাদের ঘরে সংসার চক্রের ঘর ঘর ধরি শোনা যায়, কিন্তু সঙ্গীত শোনা যায় না। প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দীন, একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। হে ভাতৃগণ, আজ আমি তোমাদের সকলকে ভাই বলিয়া সম্ভাষণ করিতেছি। আজ আলোক জ্বলিয়াছে, সঙ্গীত ধ্বনিতেছে, দ্বার খুলিয়াছে। আজ মনুষ্যত্বের গৌরব আমাদিগকে স্পর্শ করিয়াছে। আজ আমরা কেহ একাকী নহি, আজ আমরা সকলে মিলিয়া এক। আজ অতীত সহস্র বৎসরের অমৃতবাণী আমাদের কর্ণে ধ্বনিত হইতেছে। আজ অনাগত সহস্র বৎসর আমাদের কণ্ঠস্বরকে বহন করিবার জন্য সম্মুখে প্রতীক্ষা করিয়া আছে। আজ আমাদের কিসের উৎসব? শক্তির উৎসব। মানুষের মধ্যে কি আশ্চর্য শক্তি আশ্চর্য রূপে প্রকাশ পাইতেছে। আপনার সমস্ত ক্ষুদ্র প্রয়োজনকে অতিক্রম করিয়া মানুষ কোন ঊর্ধ্বে গিয়া দাঁড়াইয়াছে। জ্ঞানী জ্ঞানের কোন দুর্লক্ষ্য দুর্গমতার মধ্যে ধাবমান হইয়াছে। প্রেমিক কোন পরিপূর্ণ আত্মবিসর্জনের মধ্য দিয়া উত্তীর্ণ হইয়াছে। কর্মী কর্মের কোন অশ্রান্ত দুঃসাধ্য সাধনের মধ্যে অকুত ভয়ে প্রবেশ করিয়াছে। জ্ঞানে প্রেমে কর্মে মানুষ যে অপরিমেয় শক্তিকে প্রকাশ করিয়াছে, আজ আমরা সেই শক্তির গৌরব স্মরণ করিয়া উৎসব করিব। আজ আমরা আপনাকে ব্যক্তিবিশেষ নহে, কিন্তু মানুষ বলিয়া জানিয়া ধন্য হইব। কি অসাধারণ লেখা! আমরা যদি আজকের এই করোনার বিভীষিকার দিনগুলিতে ডাক্তারদের, প্রশাসন কর্মীদের, সাফাই কর্মীদের, যারা ওষুধের ব্যবসা করেন, যারা নার্স, সেই ব্যক্তিদের ত্যাগের কথা স্মরণ করি, তাহলে দেখব যে তারা নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের পারিবারিক জীবন, নিজেদের সামাজিক জীবনকে তুচ্ছ করে সম্পূর্ণ মানবতার খাতিরে এই কর্মযজ্ঞে ঝাঁপ দিয়ে পড়েছেন। তো তাদের যে এই যে মানবিক কর্মকাণ্ড, তাই তো মানবতা। সেই কর্মকাণ্ডকে সমর্থন করে আমরা যদি তাদের প্রতি সামান্যতম কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি, তবেই তো আমাদের উৎসবের দিন, তবেই আমরা বিশ্বের সমস্ত মানুষের সঙ্গে একাত্ম অনুভব করতে পারব। উৎসবের দিন অন্য কিছুই নয়, নিজের ব্যক্তিগত আনন্দ, ব্যক্তিগত লাভালাভের কথা বাদ দিয়ে সমগ্র মানব সমাজের, সমগ্র মানবতার উন্নতিকল্পে চিন্তা করতে পারার দিনটাই হচ্ছে উৎসবের দিন। সেটাই বলতে চাইছেন রবীন্দ্রনাথ। আসলে আমি জানি না শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? শব্দ আসছে, আওয়াজ আসছে? বুঝতে পারছি না। আওয়াজ যাচ্ছে? যাই হোক, আমি পড়ছি, আমি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। এরপরে আমরা কবিগুরুর একটি কবিতা পড়ব। বর্তমান যুগে, বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক একটি কবিতা। অনেকগুলো কবিতাই তিনি লিখেছেন যেগুলো এই সময়ের সঙ্গে একেবারেই খাপ খায়, একেবারেই প্রাসঙ্গিক। আমরা প্রান্তিক কবিতা থেকে, প্রান্তিক কাব্যগ্রন্থ থেকে 17 নম্বর কবিতাটা পড়ব। কবি লিখছেন, যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তি গুহা হতে, নিয়ে এলো দুঃসহ বিস্ময়ে ঝড়ে দারুণ দুর্যোগে, কোন নরকাগ্নি গিরিগহ্বরের তটে
তপ্ত ধুমে গর্জি উঠি ফুঁসি সেচে মানবের তীব্র অপমান। অমঙ্গল ধ্বনি তার কম্পান্বিত করে ধরাতল, কালিমা মাখায় বায়ুস্তরে। দেখিলাম একালের আত্মঘাতী মূঢ় উন্মত্ততা, দেখিনু সর্বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রুপ। একদিকে স্পর্ধিত ক্রূরতা, মত্ততার নির্লজ্জ হুঙ্কার, অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ। বক্ষে আলিঙ্গিয়া ধরি কৃপণের সতর্ক সম্বল, সন্তস্ত্র প্রাণীর মতো ক্ষণিক গর্জন অন্তে ক্ষীণস্বরে তখনই জানায় নিরাপদ নীরব নম্রতা। রাষ্ট্রপতি যত আছে পৌর প্রতাপের মন্ত্রসভাতলে আদেশ নির্দেশ রেখেছে নিষ্পিষ্ট করি রুদ্ধ অষ্ট অধরের চাপে। সংশয়ে সংকোচে এদিকে দানব পক্ষী ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বৈতরণী নদী পার হতে। যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নরমাংস ক্ষুদিত শকুনি আকাশেরে করিল অসুচি। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, কণ্ঠে মোর হানো বজ্রবাণী। শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। নিত্যকাল রবে যা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃদস্পন্দনে, রুদ্ধকণ্ঠ ভয়ার্ত শৃঙ্খলিত যুগ যবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্যতলে। কালকের যে দুর্ঘটনায় সেই শ্রমিকেরা শহীদ হলেন, আমি শহীদ শব্দটা ব্যবহার করছি খুব জেনে শুনেই, কারণ তারা সামান্য রুটির জন্য সংগ্রাম করছিলেন। তাদের সেই আত্মত্যাগের সঙ্গে এই কবিতার ভাবটা অনেকটাই যেন মিলে যায়, বিশেষ করে প্রথম অংশ। শোনা যাচ্ছে কি? আচ্ছা, শোনা যাচ্ছে। সঙ্গীতা লিখেছে, সোনা লিখেছে, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। অনেকেই এখানে আছেন দেখতে পাচ্ছি। জ্যোতির্ময়দা আছেন, রিয়া আছে, অশ্বিনী আছে, অভিজিৎ আছে, সবাইকে শুভেচ্ছা। রসিক আছে, ভালো লাগছে। অনেকদিন পরে সবার সঙ্গে একটু আড্ডা হচ্ছে। এক জায়গায় দেখলাম আজকে ফেসবুকেই যে রবীন্দ্রনাথের পুজো করা হচ্ছে। ভালো, ঠিক। রবীন্দ্রনাথকে ঠাকুর তো, পিছনে একটা ঠাকুর লাগানো আছে না, পদবী। তো দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সবার পুজো হয়, রবি ঠাকুরের পুজো হবে না? তার আদর্শকে না মেনে, আদর্শ মানার দরকারই বা কি? ফটো একটা ঝুলিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে ভোগটা আমরা দিই না, অবশ্য দেওয়া উচিত আমার মনে হয়। কি বলেন সবাই? সব পুজোয় ভোগ হয়, কালী পুজোয় হয়, দুর্গা পুজোয় হয়, লক্ষ্মী পুজোতে তো আর বলেই লাভ নেই। রবীন্দ্র পুজোর ভোগও হোক এবং প্রসাদও হোক। শুনেছি কোনো এক গল্প, একটা সময় গল্প কোথাও নাকি রবীন্দ্র জন্ম বার্ষিকীতে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কোনো এক অনুষ্ঠানে ডাকা হয়েছিল বিশেষ অতিথি হিসেবে। তো চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই যাব, কিন্তু সেখানে রবীন্দ্র পুজো যখন হবে তো তার সঙ্গে আমাকে তো একটু ভোগ দিতে হবে, মদ এবং মাংস ছাড়া তো আমি যাব না। এরকম একটা কথা আমি শুনেছি, সত্যি মিথ্যা জানি না, সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে। তো রবীন্দ্রনাথের বেশ কিছু কৌতূহলজনক তার কিছু কিছু কর্মকাণ্ড ছিল, যেগুলো বেশ লোকসমাজে তেমনভাবে প্রচলিত নয়। আজকে আমার ছাত্র এবং বন্ধু
এবং বর্তমানে সহকর্মী বরুণ, শ্রীমান বরুণ কুমার সাহা একটা ছোট্ট এমন একটা গল্প বলেছে রবীন্দ্র সম্পর্কে। আমি সেই গল্পটা পড়ছি, কোট আনকোট। শিল্প সাহিত্যের বিভিন্ন ধারায় রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আমরা সবাই অবগত, এ নিয়ে অনেক গবেষণাও হয়েছে। তবে রবীন্দ্রনাথের আরেকটি প্রতিভা সম্পর্কে খুব বেশি চর্চা হতে দেখা যায় না, আর সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র। হ্যাঁ, রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন এবং তার কাছে সবসময় নানা রকমের বায়োকেমিক ওষুধ থাকত। একবার কথা প্রসঙ্গে তিনি ডাক্তার সাহিত্যিক বনফুলকে ভালো টনিক ক্যালিফস, ডায়াবেটিসের জন্য নেট্রম সালফ এবং অর্শের জন্য সালফার 30 ও নাক্স 200 দিয়েছিলেন। পেশায় ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায় অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে তার মানে রবীন্দ্রনাথের ঔষধ খেয়ে আমার অর্শ ছেড়ে গিয়েছিল, ক্যালিফস খেয়েও খুব উপকার পেয়েছিলাম। আসলে জমিদারির কাজকর্ম দেখাশোনার জন্য একসময় রবীন্দ্রনাথকে পদ্মার বোটে ঘুরে বেড়াতে হয়েছিল। স্বাভাবিকভাবেই লোকালয় থেকে দূরে থাকতে হতো, আর কাছে পিঠে ডাক্তারও পাওয়া যেত না। ফলে রবীন্দ্রনাথ হোমিও চিকিৎসা পদ্ধতির প্রতি আকৃষ্ট হন। তিনি হোমিওপ্যাথের বই পড়ে সেই বিদ্যা আয়ত্ত করেন। এরপর যেখানেই যান, বিশেষ করে বোটে চড়ে বেড়ানোর সময় সঙ্গে এক বাক্স ঔষধও রাখতে শুরু করেন। প্রয়োজন নিজের এবং মাঝিদের ওপর ঔষধ পরীক্ষা করে দেখেন। এক্ষেত্রে তিনি যথেষ্ট সফল হয়েছিলেন এবং নিজেও উপকৃত হয়েছিলেন। তিনি এমনকি একজন রোগীর সেন্ট ভাইটাস ডান্স রোগও সারাতে সক্ষম হয়েছিলেন। ফলে অনেকের কাছে রবীন্দ্রনাথের পরিচয়টা ছিল ডাক্তার রবীন্দ্রনাথ হিসেবে। তার কাছে আসা অনেক চিঠিপত্রের ঠিকানায় তাই ডক্টর রবীন্দ্রনাথ ঠাকুর লেখা থাকত। আমরা জানি প্রথাগত শিক্ষা রবীন্দ্রনাথের খুব বেশি ছিল না। মিডল স্কুল পড়ার সময় তার স্কুল থেকে তিনি অব্যাহতি নেন, স্কুলের শিক্ষা থেকে অব্যাহতি নেন। হয়তো সেজন্যই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর হতে পেরেছিলেন। আমরা আমাদের সেই ক্ষমতা নেই, ফলে আমাদের রবীন্দ্রনাথ হওয়ার যোগ্যতাও নেই। তিনি স্কুল ছেড়েছিলেন বলেই স্কুলের ছেলেমেয়েরা আজকে তার বই পড়তে পারছে, হয়তো। যাই হোক, খুব কৌতূহলের একটা ব্যাপার বরুণ জানালো। আমরা রবীন্দ্রনাথের কিছু রচনা পড়লাম, রবীন্দ্রনাথ সম্পর্কেও কিছু রচনা পড়লাম। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? আচ্ছা, আরো একটু জায়গায় আমরা রবীন্দ্রনাথের আরেকটা জায়গা থেকে আমরা পড়তে চাইছি রবীন্দ্র রচনাবলী। সেটা হচ্ছে যে আজকে আমাদের দেশে যে সমস্যা, সেই সমস্যা ভারতবর্ষের ইতিহাসকে জানার সমস্যা। আমাদের দেশের ইতিহাস আমরা জানি না, সেজন্য আমরা ঐতিহাসিকভাবে অনেক পিছিয়ে পড়েছি। ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নেই। বঙ্কিমচন্দ্র এটা নিয়ে অনেক আক্ষেপ করেছেন, আমরা জানি। বাঙালির তো নেই, ভারতবর্ষীয়েরও ইতিহাস নেই সেভাবে বলতে গেলে। বিদেশিরা যেভাবে ভারতবর্ষকে নানা সময় দেখেছেন, ঠিক সেভাবেই ভারতবর্ষের ইতিহাস। মিহিরদা লিখছে মুসলিম মেয়েরা আসতেন ওষুধ দিতে। এই তথ্য বর্ণবর্ষ আমাকে দেয়নি, আমি জানি না। মিহিরদা নতুন একটা দিচ্ছে, তথ্য দিল, ভালো জানা গেল একটু। আসলে ভারতবর্ষের ইতিহাস বলে রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে, সেখানে তিনি ভারতবর্ষের ইতিহাসকে আমরা কিভাবে দেখব সেটা তিনি বলছেন। আমরা একটু পড়ছি। যে সকল দেশ ভাগ্যবান
তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজিয়া পায়। আমি মাঝখান থেকে সংক্ষেপ করে পড়ছি, ফলে পুরো প্রবন্ধ পড়ছি না। বালককালেই ইতিহাসেই দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করাইয়া দেয়। আমাদের ঠিক তাহার উল্টো, দেশের ইতিহাসেই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। মামুদের আক্রমণ হইতে লর্ড কার্জনের সাম্রাজ্য গর্বোদ্গার কাল পর্যন্ত যে কিছু ইতিহাস কথা, তাহা ভারতবর্ষের পক্ষে বিচিত্র কুহেলিকা। তাহা স্বদেশ সম্বন্ধে আমাদের দৃষ্টির সহায়তা করে না, দৃষ্টি আবৃত্ত করে মাত্র। তাহা এমন স্থানে কৃত্রিম আলোক ফেলে, যাহাতে আমাদের দেশের দিকটাই আমাদের চোখে অন্ধকার হইয়া যায়। সে অন্ধকারের মধ্যে নবাবের বিলাসশালার দীপালোকে নর্তকীর মণিভূষণ জ্বলিয়া ওঠে, বাদশাহের সুরাপাত্রের রক্তিম ফেনোচ্ছ্বাস উন্মত্ততার জাগর রক্ত দীপ্ত নেত্রের ন্যায় দেখা দেয়। সে অন্ধকারে শ্বেত মর্মর রচিত কারুখচিত সেই অন্ধকারে আমাদের প্রাচীন দেবমন্দির সকল মস্তক আবৃত করে এবং সুলতান প্রেয়সীদের শ্বেত মর্মর রচিত কারুকার্য খচিত বড়চূড়া নক্ষত্রলোক চুম্বন করিতে উদ্যত হয়। তো একটু বাদ দিয়ে পড়ছি। তাহার পরে প্রলয় রাত্রে সেই মোগল সাম্রাজ্য যখন মুমূর্ষু, তখন শ্মশানস্থলে দুরাগত গিদ্ধ্রগণের পরস্পরের মধ্যে যে সকল চাতুরী প্রবঞ্চনা হানাহানি পড়িয়া গেল, তাহাও কি ভারতবর্ষের ইতিবৃত্ত? এবং তাহার পর হইতে ৫ বৎসরে বিভক্ত ছককাটা ছত্রঞ্চের মতো ইংরেজ শাসন, তাহার মধ্যে ভারতবর্ষ আরও ক্ষুদ্র। বস্তুত শতরঞ্চের সহিত ইহার প্রভেদ এই যে, ইহার ঘরগুলো কালোয় সাদায় সমান বিভক্ত নহে। ইহার ১৫ আনাই সাদা। আমরা পেটের অন্নের বিনিময়ে সুশাসন, সুবিচার, সুশিক্ষা সমস্তই একটি বৃহৎ হোয়াট ওয়েলডেল এর দোকান হইতে কিনিয়া লইতেছি, আর সমস্ত দোকানপাট বন্ধ। এ কারখানাটির বিচার হইতে বাণিজ্য পর্যন্ত সমস্তই সু হইতে পারে, কিন্তু ইহার মধ্যে কেরানিশালার এক কোণে আমাদের ভারতবর্ষের স্থান অতি যৎসামান্য। ইতিহাস সকল দেশে সমান হইবেই, এ কুসংস্কার বর্জন না করিলে নয়। যে ব্যক্তি রথচাইল্ডের জীবনী পড়িয়া পাকিয়া গেছে, সে খ্রিস্টের জীবনীর বেলায় তাহার হিসেবের খাতাপত্র ও আপিসের ডায়েরি তলব করিতে পারে। যদি সংগ্রহ করিতে না পারে, তবে তাহার অবজ্ঞা জন্মিবে এবং সে বলিবে, যাহার ১ পয়সা সঙ্গতি ছিল না, তাহার আবার জীবনী কিসের? তেমনি ভারতবর্ষের রাষ্ট্রীয় দপ্তর হইতে তাহার রাজবংশমালা ও জয় পরাজয়ের কাগজপত্র না পাইলে যাহারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে হতশ্বাস হইয়া পড়েন এবং বলেন, যেখানে পলিটিক্স নাই সেখানে আবার হিস্ট্রি কিসের? তাহারা ধানের ক্ষেতে বেগুন খুঁজিতে যান এবং না পাইলে মনের ক্ষোভে ধানকে শস্যের মধ্যেই গণ্য করেন না। সকল ক্ষেতে আবাদ এক নহে, ইহা জানিয়া যে ব্যক্তি যথাস্থানে উপযুক্ত শস্যের প্রত্যাশা করে, সেই প্রাজ্ঞ। যীশুখ্রিস্টের হিসেবের খাতা দেখিলে তাহার প্রতি অবজ্ঞা জন্মিতে থাকে, কিন্তু তাহার অন্য বিষয় সন্ধান করিলে সে খাতাপত্র সমস্ত নগণ্য হইয়া যায়। তেমনি রাষ্ট্রীয় ব্যাপারে ভারতবর্ষকে দীন বলিয়া জানিয়াও অন্য বিশেষ দিক হইতে সে দীনতাকে তুচ্ছ করিতে পারা যায়। ভারতবর্ষের সেই নিজের দিক হইতে ভারতবর্ষকে না দেখিয়া আমরা শিশুকাল হইতে তাহাকে খর্ব করিতেছি ও নিজে খর্ব হইতেছি। ইংরেজের ছেলে জানে তাহার বাপ পিতামহ অনেক যুদ্ধ জয় ও দেশ অধিকার ও বাণিজ্য ব্যবসায় করিয়াছে, সেও নিজেকে রণগৌরব, ধনগৌরব, রাজ্য গৌরবের অধিকারী করিতে চায়। আমরা জানি আমাদের পিতামহগণ দেশ অধিকার ও বাণিজ্য বিস্তার করেন নাই। এইটা জানাইবার জন্যই ভারতবর্ষের ইতিহাস। তাহারা কি করিয়াছিলেন জানি না, সুতরাং আমরা কি করিব তাহাও জানি না। সুতরাং পরের নকল করিতে হয়। ইহার জন্য কাহাকে দোষ দিব? ছেলেবেলা হইতে আমরা যে প্রণালীতে যে শিক্ষা পাই, তাহা প্রতিদিন দেশের সহিত আমাদের বিচ্ছেদ ঘটিয়া ক্রমে দেশের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ভাব জন্মে। আমাদের দেশের শিক্ষিত লোকেরাও ক্ষণে ক্ষণে হতবুদ্ধির ন্যায় বলিয়া ওঠেন, দেশ তুমি কাহাকে বলো?
আমাদের দেশের বিশেষ ভাবটা কি, তাহা কোথায় আছে, তাহা কোথায় ছিল, প্রশ্ন করিয়া ইহার উত্তর পাওয়া যায় না। কারণ কথাটা এত সূক্ষ্ম, এত বৃহৎ যে ইহা কেবলমাত্র যুক্তির দ্বারা বোধগম্য নহে। ইংরেজ বলো, ফরাসি বলো, কোনো দেশের লোকই আপনার দেশীয় ভাবটা কি, দেশের মূল মর্মস্থানটি কোথায় কোথায় তাহা এক কথায় ব্যক্ত করিতে পারে না। তাহা দেহস্থিত প্রাণের ন্যায় প্রত্যক্ষ সত্য, অথচ প্রাণের ন্যায় সংজ্ঞা ও ধারণার পক্ষে দুর্গম। তাহা শিকল হইতে আমাদের জ্ঞানের ভিতর, আমাদের প্রেমের ভিতর, আমাদের কল্পনার ভিতর নানা অল্লক্ষ্য পথ দিয়া নানা আকারে প্রবেশ করে। তাহার বিচিত্র শক্তি দিয়া আমাদিগকে নিগুড়ভাবে গড়িয়া তোলে। আমাদের অতীতের সহিত বর্তমানের ব্যবধান ঘটিতে দেয় না। তাহারই প্রসাদে আমরা বৃহৎ, আমরা বিচ্ছিন্ন নহি। এই বিচিত্র উদ্যম সুপ্ত পুরাতনী শক্তিকে সংশয়ী জিজ্ঞাসুর কাছে আমরা সংজ্ঞার দ্বারা দুই চার কথায় ব্যক্ত করিব কি করিয়া? ভারতবর্ষের প্রধান সার্থকতা কি, এ কথার স্পষ্ট উত্তর যদি কেউ জিজ্ঞাসা করেন, সে উত্তর আছে। ভারতবর্ষের ইতিহাস সেই উত্তরকেই সমর্থন করিবে। ভারতবর্ষের চিরদিনই একটি মাত্র চেষ্টা দেখিতেছি, প্রভেদের মধ্যে ঐক্য স্থাপন করা, নানা পথকে একই লক্ষ্যের অভিমুখীন করিয়া দেওয়া এবং বহুর মধ্যে এককে নিঃসংশয় রূপে অন্তরতর রূপে উপলব্ধি করা। বাইরে যে সকল পার্থক্য প্রতীয়মান হয় তাহাকে নষ্ট না করিয়া তাহার ভিতরকার নিগুড় যুগকে অধিকার করা। এই এককে প্রত্যক্ষ করা এবং ঐক্য বিস্তারের চেষ্টা করা ভারতবর্ষের পক্ষে একান্ত স্বাভাবিক। তাহার এই স্বভাবই তাহাকে চিরদিন রাষ্ট্র গৌরবের প্রতি উদাসীন করিয়াছে। কারণ রাষ্ট্র গৌরবের মূলে বিরোধের ভাব। যাহারা পরকে একান্ত পর বলিয়া সর্বান্তকরণে অনুভব না করে, তাহারা রাষ্ট্র গৌরব লাভকে জীবনের চরম লক্ষ্য বলিয়া মনে করিতে পারে না। পরের বিরুদ্ধে আপনাকে প্রতিষ্ঠিত করিবার যে চেষ্টা, তাহাই পলিটিক্যাল উন্নতির ভিত্তি। এবং পরের সহিত আপনার সম্বন্ধ বন্ধন ও নিজের ভিতরকার বিচিত্র বিভাগ ও বিরোধের মধ্যে সামঞ্জস্য স্থাপনের চেষ্টা, তাহাই ধর্মনৈতিক ও সামাজিক উন্নতির ভিত্তি। ইউরোপীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করিয়াছে তাহা বিরোধমূলক। ভারতবর্ষীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করিয়াছে তাহা মিলনমূলক। এই যে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা, এই ধারণা আমরা খুব এখন প্রাসঙ্গিক মনে হয়। চারদিকে যে পরিস্থিতি, যে বিভেদের, সমাজের মধ্যে যে অনৈক্যের একটা বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি, সেই অনৈক্যের বাতাবরণের মধ্যে আমরা যদি কবিগুরুকে আমাদের পথপ্রদর্শক রূপে মনে করি, তাহলে অনায়াসে আমরা কিন্তু আমাদের বিরোধের মূল সুরটি ধরে নিতে পারবো এবং সমাজে আমাদের ভারতবর্ষের যে বিভেদের মধ্যে ঐক্য বা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা কবি বারবারই বলেছেন ভারতবর্ষ সম্পর্কে বলতে গিয়ে, কবিতায়, গল্পে, নাটকে, গানে, সেই ঐক্য আমরা খুঁজে নিতে পারবো, মিলন আমরা খুঁজে পাবো। আমি রবীন্দ্রনাথের আরও কিছু কবিতা, গল্প পড়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় চলে যাচ্ছে, খুব বেশি সময় আর আমার হাতে নেই। ফলে আমি আর রবীন্দ্রনাথ থেকে আর কিছু পড়ছি না। গঙ্গা জলে গঙ্গা পূজা আর কত করবো, যতই গঙ্গার জল তো আর ফুরোবে না। ফলে কবি সম্পর্কে, কবির কথা দিয়ে আর কত কবিকে পুজো করব। এখন আমরা কিছু আমাদের আসামের কবিদের রবীন্দ্রনাথ সম্পর্কে রচিত কয়েকটি কবিতা পড়ব। সঙ্গে অনেক গল্প এবং দুই একটি প্রবন্ধও এসছে। আমি সবগুলো পড়তে পারবো কিনা জানি না। কয়েকটি কবিতা আমি ছোট কয়েকটি কবিতা আমি পড়ছি। প্রথম যে কবিতাটি আমি পড়ব, সেই কবিতাটি বিখ্যাত কবিতা। কবি খুব বিখ্যাত কবি, সবাই এক ডাকেই চিনবে। বাংলা সাহিত্যে তিনি অত্যন্ত সুপরিচিত। আমাদের শিলচর শহরের অধিবাসী, প্রয়াত সেই কবির নাম শক্তিপদ ব্রহ্মচারী। তার একটি কবিতার নাম হচ্ছে ত্রিশ্রোতা। সেখানে তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে দুটো লাইন লিখেছেন, বিখ্যাত দুটো লাইন আমি পড়ছি।
কবির নাম, কবিতার নাম, শিরোনাম রবীন্দ্রনাথ। যতই ছাড়াতে যাই আষ্টে পৃষ্ঠে তত বাদে জট, এ কেমন মায়া তব গুল্মকুলে হে প্রবুদ্ধ বট। 2 লাইনই কবিতা। আরেকটি কবিতা আছে, এই কবিতার নাম রবীন্দ্রনাথ, শক্তিপদ ব্রহ্মচারী লিখেছেন। তার শ্রেষ্ঠ কবিতা থেকে আমি পড়ছি, কবিতা সংগ্রহ থেকে আমি পড়ছি। রবীন্দ্রনাথ: সমস্ত শব্দকে আমি তোমার উদ্দেশ্যে ধাবমান করেও দেখেছি, তুমি তারও চেয়ে বড়। বাগ বন্ধনের কোনো অহংকার তোমাকে বাঁধে না। মূঢ় পদধ্বনি বাজে চরণের ধ্বনিত নুপুরে, যেন শেষ সূর্যাস্তের আলো ছুঁয়ে যায় গাঙ্গেয় পশ্চিম। যতই তোমার কাছে যাই তুমি ততোধিক উপরে উঠেছ। কর্তব্য বিমূঢ় জেনে চিৎকার ও স্তোত্রের সীমানা ভেঙেছি সামান্য হাতে। যত পৌরোহিত্য চাই তত করো ভোজ্যের কাঙাল। ফলে আত্মহত্যা করে ভেবেছি শহীদ হওয়া গেল। একদিন ছায়াম্লান গোধূলির মাঠে যত আজ্ঞাবাহী ছিল, পরস্পর বেচাকেনা শেষে উল্টো পথে গোষ্ঠে ফিরে যাবে। এবার আমি আমাদের এই অঞ্চলের গৌহাটি শহরের একজন বিখ্যাত কবি, আমাদের অগ্রজ কবি, খুবই প্রিয়জন সঞ্জয় চক্রবর্তীর একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম প্রেম এসেছিল নীরবে। কি ছিল তাহার সাথে শব্দের খেলায় ইন্দ্রকাকু কি ছিল? শব্দের নৈশব্দে কে লুকিয়ে রেখেছে বালিকা বেলার তীব্র টানের এক পদ্মা বাতাস? কোনো গান গুমরে বেড়ায় মধ্যরাতে জোড়াসাঁকোয়। অন্ধকারে অমল বাতাসে কেঁপে ওঠে কোন চারুলতা? এক নীরব বাউল শুধু জানে কোন সে বসন্ত বাতাসের তীব্র আঙুল ছুঁয়ে যায় আম্রকুঞ্জের নিটোল গাল। সারাটা জীবন ধরে নীরবে অন্তরে শুধু জল পড়ে আর পাতা নড়েই যায়। কি চমৎকার লেখা! আমাদেরই এই অঞ্চলের আরেকজন কবি, অত্যন্ত প্রিয় কাছের মানুষ, খুব ভালো মানুষ, আর.জি. বড়ুয়া কলেজের অধ্যাপক মিহির মজুমদার। রবীন্দ্রনাথ সম্পর্কে লেখা তার একটি কবিতা পড়ছি। তুমি, মিহির মজুমদার। যে পথে ধুলো, যে পথ তোমার মতো সাদা, সে পথে দাঁড়িয়ে আছেন আমার বিধাতা। পিতার মতো নুয়ে আছে পথ, পথে পথে রয়েছে অনন্ত শপথ। এখন সময় বনে যাবার, বনে বনে ভয় কুড়োবার, ভয়ের করতলে আছো তুমি, বিশ্বাসের একান্ত ঘাসভূমি। তুমি জাগাও ভেতরে লোকালয়ে মানুষের মহিমা, বিশ্বাস আর ধ্যানের প্রত্যয়, আর পাখির শিয়রে কিছু আলোর প্রহর। অনন্তের খোঁজে তবু আমি যাযাবর। দাও পাখিরে ঠোঁটেও ডানায় অযুত অরণ্যের যত সব গান, আর অনুচ্চ গন্ধের কলরব, তাই দিয়ে গড়ে তুলি আমার নিয়তির অবয়ব। এই শ্বেত ভক্তি ও তোমার অবয়ব, শূন্যতা তোমার, কুড়ায় মর্মর হাতে মৃত ফানুষের আবিল। উন্মাদনা কাঁপছে, পাশা ভাঙা অনন্ত নিখিল। আরেকজন কবি, আমাদের এখানকার খুব পরিচিত কবি, দেশে কবিতা প্রকাশিত হয়েছে যার, বিমলেন্দু ভৌমিক। আমার মেহখানা পত্রিকা আমি এবং বিমলেন্দু দা মিলে সম্পাদনা করি। এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা বিষয়। ক্ষমা করো এ হীনমন্যতা, বিমলেন্দু ভৌমিক। হে আমার ভোরের সূর্য, হে আমার হিরণময় আলো, তোমার দিকে পিঠ দিয়ে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করতে শিখে গেছি আমরা। তোমাকে সার্বিকভাবে অস্বীকারের ভাষাও আমরা রপ্ত করে ফেলেছি ধীরে ধীরে। আজ আমরা সাফল্যের চাবিকাঠি রেখেছি, সাফল্যের মাপকাঠি রেখেছি
তোমার কুৎসা রটানোর পারঙ্গমতায়। পৈশাচিক সুখ খুঁজে পেয়েছি তোমাকে সর্বতভাবে ৯-৬-এর মাধ্যমেই। তাই আমরা শিখেছি এরণ্ডকে বৃক্ষ বলে ডাকতে। শিখেছি তোমার যুদ্ধটুকুকে নিয়ে বেয়াড়ার মতো ছিনিমিনি খেলতেও। অপসংস্কৃতির মোড়কে তোমার খিল্লি উড়াতে এখন আমাদের থেকে সিদ্ধহস্ত আর কেউ নয়। জানি তবু এ হীনমন্যতা ক্ষমা করবে তুমি। তোমারই আলোতে আলোকিত প্রদীপের বৃথা আলো বিলোনোর অহংকার ক্ষমা পাবে তোমার বিশালতার কাছে। আরেকটি কবিতা অনুজ কবি, খুবই স্নেহের, খুবই সম্ভাবনা নয়, খুবই উন্নত শৈলীর একজন কবিতা লেখক, নাম অর্জুন দাস, কলাইগাঁওতে চাকরি করে, টংলায় মঙ্গলদের কাছাকাছি কোথাও থাকে। সে লিখে, তার কবিতার নাম সূর্য স্পর্শ। সূর্য স্পর্শের আনন্দে সেই যুবক হারিয়ে যেতে থাকলো আলোর ভিতরে। পুরনো সব অন্ধকার ঠেলে সে এক অন্তহীন যাত্রা হয়ে পড়ল। তার অক্ষরের ডাক শুনে শুনে আমরাও সেই যাত্রার পথিক হয়ে পড়লাম। আরেকটি কবিতা সবার প্রিয়, আমাদের সবার প্রিয়জন, টংলা কলেজের অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী লিখেছেন 25শে বৈশাখ। কবিতার নাম অভিজিৎ চক্রবর্তী। রাতের সঙ্গে সেই আমার শেষ বাক্যালাপ, মধ্যরাত পার করা তীব্র মোহিনী, যেন এক অনুবাদ অগম্য নারী মাঝ বয়সিনী। শেষ যাত্রীবাহী ঝমঝমিয়ে চলে যাবার পর এলো চুলে 10 দিক শূন্য ছিদ্র আধারে ডুবিয়ে সে আসে। চাপ ধরা স্তব্ধতার ভাষায় কথা কয়, সে ভাষা প্রতিলিপিহারা, শুনেই ভুলে যেতে হয়। তবু মনে আছে কিয়দংশ ভাঙা আয়নার মতো, তাতে আলোর ইশারা ছিল সূর্যোদয়। সেই থেকে আলো শুধু আলো আর আলো, সীমাহীন কর্মব্যস্ত দিন, অফুরান্ত অনন্ত বৈশাখ, দুর্মর দুর্দিন, রিক্ত স্বপ্ন, বেঁচে থাকা রবিরশ্মিহীন। আরেকটি কবিতা পড়ছি। লেখক আমাদের সবার পরিচিত, অত্যন্ত নীরব নির্জন একজন কবি। কবির নাম শিবাশিস চট্টোপাধ্যায়, থাকেন আসামের গৌরীপুর শহরে। তার কবিতার নাম হচ্ছে লকডাউনে ঠাকুর। পাতার ধোয়ায় চুরি, বিপিএলের ভাত, রাতের গায়ে লেপ্টে আছে রাত। রাস্তা জুড়ে অভুক্ত পথকুকুর, চালের বস্তা পুকুর, আপচা চোখে বেশ্যাবাড়ির মুকুর। জ্যোৎস্না রাতে এমন দিনে ঠাকুর, থমকে থাকা মাকুর, কান্না ভেজা মক্ষ লিখি, ধান মানতে শিবের গীতের ঢেকুর। চমৎকার সব কবিতা। এখানকার যারা সাহিত্যিকেরা রয়েছেন তারা লিখেছেন। যত পড়ছি তত এদের নতুন করে করে আবিষ্কার করছি। আমি গল্পগুলো, যেহেতু সময় কম, আমি গল্পগুলো একটু বাদ দিচ্ছি, উপায় নেই। আরেকটি কবিতা 25-এর গান লিখেছে আমার প্রিয় ছাত্র হিমবন্ত সাহা। সে লিখছে 25-এর গান, তার কবিতার নাম। প্রতিটি বৈশাখে আজও আমি নিঃশ্বাস ফেলি সেই লালটে হওয়া গীতবিতান আর সঞ্চয়িতার ছেঁড়া পাতায়। সেই নাটকের মহলায় যেখানে বালকদের কৈশোর শুরু হয়, আমার ভেতর এখন নীরবে বাজে স্কুলের সেই 25-এর গান। স্নেহের ছাত্র প্রণব একটা কবিতা লিখেছে, আমি কবিতা পড়ছি প্রণবের। আমার চারিদিকে যখন ছিন্ন বিচ্ছিন্নতার এক হুলস্থুল পরিবেশ, আমার কলম তখনও কবিতা লিখতে চায়। তুমি নীরবে পাশে রবে কি? দুঃখিত, এটা একটু পড়ে গেল।
মেঘলা আকাশের ফাঁক দিয়ে ক্ষীণরশ্মি যখন তীক্ষ্ণ হয়ে তোমাকে স্পর্শ করে, আমি তখন চিত্র আঁকতে চাই। তুমি রবে কি পাশে নীরবে? মৌসুমী আগমনের বিকেলে যদি কালবৈশাখী তোমায় ভয় দেখায়, আমি তোমার ভয়কে স্পর্শ করতে চাই। সত্য বলো, তুমি রবে কি নীরবে? অমাবস্যার নিস্তব্ধতা যদি তোমাকে গ্রাস করে ফেলে, আমার হৃদয়ের জানলাটা খুলে দিতে চাই। তবুও কি তুমি রবে নীরবে? অনেক নীরবতার পর যদি মৌনতা ভেঙে কথা বলে উঠি, তখনও কি তুমি আমার অস্তিত্ব ছুঁয়ে কেবলই রবে নীরবে? চমৎকার একটা কবিতা লিখেছে প্রণব। এবার আমি নিজের দু একটি কবিতা পড়ার ধৃষ্টতা করছি। একটা কবিতা পড়ছি, কবিতার নাম হচ্ছে দিরালাপ। দিরালাপ ক। তোমার সঙ্গে দেখা করতে সেই সকালে বেরিয়েছিলাম। সারাদিন আলোকিত পথে ও মধুশালায় খুঁজতে থেকেছি। সন্ধ্যার আধারে ফিরে দুয়ার খুলে দেখি, অন্দরে বসে তুমি মিটিমিটি হাসো। আচ্ছা, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? আচ্ছা, আরেকটি কবিতা পড়ছি। মৃত্যুদিনের উপলব্ধি। আমাকে স্তব্ধ করে বিষণ্ণ উপত্যকা। দিনের আলো পাহাড়ের খাদ বেয়ে নেমে গেলে আধার প্রাণে ভেসে আছে বেহাগীর সুর। দিন আসে অনন্ত ভাসানে, রাত নামে সুরময় তারার গুঞ্জনে। ভাসমান তারা আঁধারে এঁকে যায় অচেনা মুখ, নিজেকে একলা করে চিরসখা আজ পরাণ মুখ। আরেকটি কবিতা বলছি। রেখার ভাজে কবির খোঁজে। জমা খরচের হিজবিজে সরবক্র রেখায় অচল সংখ্যাগুলোর পাহাড় কন্দর ভাঁজে আবারও তোমাকে খুঁজি, আমার রবীন্দ্রনাথ। পাতা ঘেরা ভিজে মাটি ঘরে, কবিতা নয়, গান নয়, নাচ নয়, এক খাতা জ্যামিতির ছোঁয়াছুঁয়ি খেলা, নতুন বৈশাখের আজ 25শে পা। আসলে আসামে যারা কবিতা লেখালেখি করেন, গল্প লেখালেখি করেন বা অন্য যে কোনো সাহিত্য চর্চা করে থাকেন, অন্য বাংলা সাহিত্য কারীদের থেকে তারা একটু ভিন্নতর হয়ে থাকেন। বিষয়বস্তু চয়নের দিক থেকেই হোক বা জীবন সংগ্রামের দিক থেকেই হোক, এখানে সবসময় বাঙালিরা যারা বাংলা সাহিত্য আমরা চর্চা করি একটা অনিশ্চয়তার মধ্যে থাকি। সেই অনিশ্চয়তা হচ্ছে আমাদের জীবনের সংগ্রামের সঙ্গে জড়িত, দৈনন্দিন জীবন অস্তিত্বের সংকটের সঙ্গে জড়িত। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আসামে দীর্ঘদিন ধরে অসমীয়া এবং বাঙালির মধ্যে যে একটা মিল এবং বিচ্ছেদের যে একটা সম্পর্ক, অম্ল এবং মধুর যে সম্পর্ক, সেই অম্ল মধুর সম্পর্কের যে একটা বিভীষিকাময় দিক আছে, সে দিকটা বাঙালিরা চিরদিনই অনুভব করে থাকেন নিজের হৃদয়ে। একটা বৃহৎ সংখ্যক বাঙালি বিরোধ ভুলে মিলনের প্রতি আগ্রহী, অসমীয়ারও তাই। কিন্তু মাঝে মাঝে কখনো সেই মিলন এবং মিলনের মধ্যে কখনো কখনো সন্দেহ, সংশয় এসে জমায়েত হয়।
এবং তারপর আবার সেই বিভেদ মাথা চাড়া দিয়ে উঠতে চায়। এখানকার সাহিত্যিকেরা ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা দুটো মিলেই বলছি, সেই অস্তিত্বের সংকটের যে চিত্র সেটা বারবারই তাদের সাহিত্যে উঠিয়ে এনেছেন। আমি নিজেও যখন লেখালেখি করেছি, দু একটি জায়গায় সেই অস্তিত্বের কথা উঠে এসেছে। একটা কবিতা, কয়েকটি কবিতা আমি পড়ছি, তিনটি কবিতা। একটি কবিতা যেমন পরিব্রাজন। যে পথ তোমাকে চেনে আমারও সে বহুকালের সখা, শান বাঁধানো পথে ছোট বড় এবং ইতস্তত বিক্ষিপ্ত পাথরকুচি তোমার পা ছুঁয়ে যায় কখনো, আমাকেও সঙায় তার ভিজে মাটি শ্যাওলার ঘ্রাণ। এ মাটি কার মাটি? এ পথ কি কারোর একলার? যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসে তুমি থেমেছ বন্ধু, সেখানে যখন একদিন পড়বে না পদচিহ্ন, সেই চিহ্ন যাত্রা হবে অলিখিত ইতিহাস। সেই ইতিহাসে আমি আছি, তুমিও আছো, আর আছে দুজনের নিষ্ঠুর নিয়তি। শোনা যাচ্ছে কি? আমি বুঝতে পারছি না, কেউ একজন বললে ভালো হয়। শোনা যাচ্ছে? যাই হোক, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি পড়ছি আরেকটি কবিতা, একটি নয় আসলে তিনটে কবিতা। কবিতাটির নাম হচ্ছে ডিটেনশনের দিনলিপি। ছোট ছোট কবিতা, খুব বেশি বড় নয়। এক মুঠো আকাশের স্বপ্ন দেখতে নেই জেনেই একটুখানি মাটির সন্ধান করেছিল ওরা। মাটি নয়, বোনাসে পেয়েছে ঘর, ঘরের নাম ডিটেনশন ক্যাম্প। 2, চারিদিকে রোশনাই, বাতাবি লেবুর মতো আকাশে আছড়ে পড়ে রঙিন ফুলকি। আকাশের আলোয় চোখে ঘর জেগে ওঠে। এদেরও এক জীবন ছিল ডিটেনশনের আগে। 3, বেঁকি নদীর নীলাভ ধারা একদিন ঘোলা চোখে টলটলে মাতালের মতো তছনছ করেছিল সাধের সংসার। জমিজিরে যা ছিল গিয়েছিল ওই রাক্ষসীর পেটে। সেদিনের পর থেকে সুরেন মণ্ডল ভরলুর ফুটপাতে চা বেচে খায়ার বাবার মুখে শোনা গান্ধীকে পরানো অসমিয়া গামছার ছবিটি আরেকবার স্বপ্নে দেখে নেয়। সন্ধ্যা হলে স্বপ্ন ভাঙে, রাতে ভাঙা ঘরে মাটির বিছানা ভাসে, ইতিহাস জলে। এমনি এক অন্ধকার রাতে হঠাৎ চিঠি আছে বন্ধ খাম স্বপ্নের মতন, বয়ানে একমাত্র অক্ষরটি শুধু ডি। আরেকটি কবিতা পড়ছে, একটু অন্যরকম। কবিতার নাম হচ্ছে হামসাফার 1। এটা একটা গানের সিরিজ দিয়ে কবিতাগুলো শুরু হয়েছে, কয়েকটি লেখা চলছে। এই গানটা হচ্ছে, যে গানটা থিম হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে হাম কিতনে নাদান থে ইয়ারো। যাপনের জটিল ফাঁসে আটকে যায় রোজের জীবন। নরকাসুর পাহাড় থেকে নেমে আসা বাঁকা সরু পথের অন্য প্রান্তে আরেকটি দিনের মতো নিভে যায় আলো। আধারে কুয়াশার মতো মিশে যাবার আগে তোমার চোখে জোনাকি জ্বলে ওঠে। আলোর ফুলকি ওড়ে, আচমকা বেজে ওঠে বেহাগির তান। স্বর্গের সোপান বেয়ে ধীর পায়ে নেমে আসেন বিসমিল্লাহ খান। খুব বেশি আপনাদের বিরক্ত করছি না। আরেকটি কবিতা পড়ছি, পড়ে আমি শেষ করে দেবো। খুব বেশি সময় নেব না, সময় হয়ে গেছে প্রায় আমার। দিন যাপন 2, চলো বোবা হয়ে যাই।
আকাশে বাতাসে এখন মোহন বেণুর সুর, দয়াঙও এখন ভীষণ শান্ত নিঃসুপ, তার জলোচ্ছ্বাসে সময় কুয়াশা চাদর উড়েছে। এসবই বাঁশিওয়ালার জাদু, সম্মোহনের কারা, খানিকটা এগিয়ে অনেকটুকু পিছোতে পারা। এসব তো আছেই, তাই দেখি বৃহৎ ধূসর ক্যানভাসে ছোপ ছোপ কালো দাগ, দেখি উমরাংশুর সবুজ প্রান্তরের আঁচলে জমাট রং। এই লাল কালো সবুজ একদিন নীল হবে জানি, পৃথিবীর রঙে আকাশটাকেই আজ বুকে নামিয়ে আনি। ধন্যবাদ। আমি আর পড়ছি না কবিতা। যে রবীন্দ্র জয়ন্তীর এই সান্ধ্য আড্ডায় সবার সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, রবীন্দ্রনাথ দিয়েই শেষ করি। আমরা একটা শোকের বার্তা দিয়ে আমরা আমাদের আজকের আড্ডা শুরু করেছি। এখন একটা রবীন্দ্র কবিতায় একটা আশা, চিরন্তন যে আশা, সেই আশাবাদের একটি কবিতা পড়ে আমরা আজকের মতো করে সাঙ্গ করব আমাদের অনুষ্ঠান। কবিতাটি আপনাদের সবার পরিচিত, বারবার পঠিত, বহুবার চর্চিত কল্পনা কাব্যগ্রন্থের দুঃসময় কবিতা। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এনহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এনহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সুমুখে রয়েছে সূচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক মাকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিয়ে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিশে ছলনা, ওরে ভাষা নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই ফুলসেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। একটা অসাধারণ আশাবাদের কবিতা আমরা পড়লাম। যে আশা আমাদের আসন্ন যে করোনার সংকটের বিরুদ্ধে যে যুদ্ধ, মানবতাকে জয়ী করার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের পথ দেখাতে সাহায্য করবে। আমাদের মনে এটা বদ্ধমূল ধারণা। রবীন্দ্রনাথকেই আমরা আমাদের যাত্রার, এই মানবতার বিজয়ী হওয়ার যাত্রার পথপ্রদর্শক রূপে গ্রহণ করি। আসুন সবাই মিলে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।